ভুলে তারাই যায় যারা পড়াশোনা করে। ভাইয়া ভাইয়া মনে তো রাখতে পারি না, একটু পর পর ভুলা যায়, কি পড়ছি কিছু মনে থাকে না। হ্যাঁ, দুইটা বিষয় বলি, পড়া ভুলে যাওয়ার পিছনে দুইটা কারণ। একটা পড়ার বিষয় হলো পড়ার ওয়েটা না জানা, এই একটা বিষয় হতে পারে। আরেকটা বিষয় হলো আহ, পড়াশোনার কালীন ভাইয়া বি আমাদের। ইউনিটের জন্য কি ক্লাসগুলো? হ্যাঁ, বি ইউনিটের জন্য যারা মানবিক পরীক্ষা দেবে তারা মানবিক বিভাগে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এ ইউনিটে পরীক্ষা দেবে আর জিএসটিতে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য। আর অন্যান্য ইউনিভার্সিটি খুলনা, কুমিল্লা, অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যারা মানবিক বিভাগে পরীক্ষা দেবে তাদের জন্য। এখন শোনো, তোমাদের একটা বিষয় বলি, পড়া তারাই ভুলে যায়, এই কথাগুলো একটু মাথায় রাখো। পড়া তারাই ভুলে যারা পড়াশোনা করে, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো তোমার পড়া ভুলে যাওয়ার পিছনে আর একটা কারণ হতে পারে পড়াশোনাটা ভালো করে তুমি মানে বুঝে বুঝে না পড়াটা। না বুঝতে না পারছো? বলতেছে। ভাইয়া আমি না কমন পাই, কিন্তু আমি সবকিছু ভুলাই ফেলি যে এটা কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে, সেটা ভুলাই যাই। সবকিছু আমার কমন আছে, পড়ি অনেক ভালো করে, কিন্তু আমার এই যে মনে হয় যে সবকিছুই গুড সঠিক। গুড, বুঝতে পারছি তোমার কথা। তোমার মানে অনেকগুলো তুমি প্রশ্ন কমন পাচ্ছ, বাট কনফিউশনের ভিতরে চলে যাচ্ছ, এই তো। হ্যাঁ। শোনো, আমি তোমাদেরকে সবার উদ্দেশ্যে বলি ভাইয়া, এই যে কথাগুলো বলতেছি না, কথাগুলো তোমাদের সবার জন্য বেশি ইম্পর্টেন্ট ভাই। ভালো কারণ। এটা একটা বিষয় বলি। আচ্ছা, আমরা কি এইচএসসি পরীক্ষা দিয়ে তো চান্স পাইছি, এই এডমিশন প্রিপারেশন নিয়েছি, তাই তো? এইচএসসি পাস করছি। আচ্ছা, আমরা জি পরীক্ষায় ভাইয়া। শোনো, 11টা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসে কয়টা? 11টা না? জি ভাইয়া। আচ্ছা, 11টা প্রশ্ন কি আমার দরকার ছিল? মানে কমন পাওয়া কি 11টা দরকার, নাকি আমার 60টা হলেই চলে? না, সাতটা সাতটা। হলে চলবে ভাইয়া। 60টা হলেই তো আমি ভরপুর সুন্দর হবে। বা ধরো 60টার জায়গায় আমি 8টা পেলাম, কথাগুলো শুনো একটু। বাকি 3টার তো দরকার নেই। আমি শোনো, আমি তোমাদেরকে একটা বিষয় বলছিলাম যে আমি আমার 500-র ভিতরে আমার সরি, আমার যে গ্রুপ সাবজেক্ট 600 ছিল না, 6টা সাবজেক্টে, 6টা সাবজেক্টে আমার মার্কস ছিল তোমার 571 না জানি 74, ঠিক আছে? মানে 200-র ভিতরে, সাবজেক্টে 200-র ভিতরে 193 একটা, 191 আর একটা 184, এটা যোগ করলে কত হয় দেখো তো একটু। তো এই মার্কগুলো কীভাবে পাইছি জানো? আমি কোনোদিনও এই 11টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি পড়াশোনা করে নেই, সিরিয়াসলি বলছি। আমি ইভেন পরীক্ষা আমি 11টা প্রশ্ন কোনোদিন কমন পাইতামও না। কিন্তু আমি প্রশ্ন কমন পাইতাম কয়টা? সর্বোচ্চ 9টা, জানো, সর্বোচ্চ 9টা। কিন্তু আমার টার্গেট ছিল ওই যে 9টা বা 8টা কমন পাবো, ওই 8টা এমনভাবে পড়বো যেন ওই 8টা প্রশ্ন, আমি তো 8টা লিখতে হবে না, লিখতে হবে 7টা। তো 7টা প্রশ্ন স্যারেরা মিনিমাম আমাকে 9 করে দিতে বাধ্য। কিন্তু তুমি প্রশ্ন পাইছো 11টা কমন, কিন্তু এক একটা প্রশ্ন তুমি ভালো করে পড়ো নি, মানে একটু একটু মানে কমন পাওয়ার জন্য পড়ছো, কিন্তু লিখছো। স্যারেরা ওখানে মার্ক দিল তোমাকে, লিখতে তো পারবা 7টা, তুমি তো 11টা লিখতে পারবে না। স্যারেরা মার্ক দিল 6 করে বা 7 করে, বা ধরো 6 করে মার্ক দিল তোমাকে, তাহলে তুমি এখানে পাচ্ছ কত? 6 7 42। আর এমসিকিউতে পাচ্ছে ধরো 20 সাপোজ, তাহলে কত হলো? 62। আর আমি পাচ্ছি এখানে 9 করে, তাহলে 7 নং কত? 63। দেখো, আর এমসিকিউতে পাচ্ছি আমি 26, কত হয় দেখো তো? 6 আর 2 কত? 8, আর এখানে 89, আমি এর থেকেও মার্ক বেশি পেয়েছি। আমি 193 মার্ক যেটা পাইছি, দেখো চিন্তা করো, তাহলে ওখানে কত পাইতে হয়েছে আমার? 9 9 18 95, 95 সাড়ে 96 করে মার্ক পাইছি আমি, 96.5। এটাই তো নাকি? এক 3.5। এক একটা প্রশ্ন 2 মার্ক করে দিচ্ছে। দেখো, তাহলে 96.5 মার্ক, মানে 96.5 মার্ক পাইছি আমি 100-তে। কীভাবে পেলাম? এই বিষয়টা আমার বুঝতে হবে। তাহলে এই অ্যাডমিশনের ক্ষেত্রেও আমি তোমাদের একটা বিষয় বলি, অ্যাডমিশনের ক্ষেত্রেও এই জিনিসটা মাথায় রাখবা, যে কি, যে তোমাদের পড়াশোনাটা ওইভাবে করতে হবে যাতে ভুলে যাওয়ার সম্ভাবনা, আমরা 100% কমনের চিন্তা ভাবনা করবে না। আমি তোমাদেরকে বলছি, আমি সাজেশন দিছি না জিএসটির, তোমরা এখানে অনেকে আসো, আমি আমার বলছি এখানে অনেকে আসো, তোমরা করছো কি ওই সাজেশন তো ভাইয়ের কাছ থেকে তো পাইছই, তোমরা এখনও ইউটিউবে সার্চ দাও যে জিএসটি সাজেশন লাগবে, ভাইয়া যা বলছে ওটাতে চান্স নাও হতে পারে। এই বিশ্বাসটা অনেকের আছে এখনও। আবার এই বিশ্বাসটা থাকার কারণে তো ভাই একটা টপিক, ধরো আমার যে টপিকগুলো বলছি এছাড়াও আমি বললাম না, কিছু কিছু টপিক থেকে 2 বছর 3 বছর পর পর প্রশ্ন আসে, কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার আসে না, বাট একটু 2 3 বছর গ্যাপ দিয়ে আসে কিছু কিছু টপিক থেকে, বলছিলাম না গতকালকে? তো বলছি, ওই ভাই করছি কি ওই টপিকটা তোমাকে দিয়ে দিস। আচ্ছা ভাইয়া তো এটা বলছে, আচ্ছা ভাইয়ার এটা ভিউসও বেশি আছে, তাহলে এটা আমি করছি কি, তোমার ধরো আমি 12টা বা 15টা এমসি টপিক বলছি, ওর সাথে ওইটা যুক্ত করছো, তাহলে কয়টা গেলো? 16। আরও ধরো আরেক ভাইয়ের থেকে একটা, তো এইভাবে করতে করতে তোমার দেখা গেলো 20টা হয়ে গেছে টপিক। এখন তুমি যেই সময়টা দেখো, তুমি যে সময়টা এই 15টা টপিকে দিতে পারতেছো, মানে পারতা, সেই সময়টা কিন্তু তোমার এখন ভাগ হইয়া 20টার চলে গেছে। কথা বুঝো?
কিন্তু তুমি জানো না যে এই যে বাকি 5টা যে যুক্ত করছে, এই বাকি 5টা থেকে প্রশ্ন, একটা প্রশ্ন কমন পড়তেও পারে বা 2টা নাও পড়তে পারে। কিন্তু বাকি এই যে 15টা যে টপিক বলছি, এখান থেকে তোমার কিন্তু 100% প্রশ্ন কমন পড়বে। এবং আমি তোমাদেরকে যে কমন বলছি, তোমাদেরকে 80+ মার্কের সাজেশন দিছি, তার মানে তোমার 100 দরকার নেই ভাইয়া। তুমি এখানে কারক বা প্রকৃতি প্রত্যয় একটা কঠিন চ্যাপ্টার, সাপোজ, আবার অন্যের কাছে সমাস হতে পারে, অন্যের কাছে সন্ধি হতে পারে, অনেকের কাছে ধ্বনি পরিবর্তন হতে পারে, যার কাছে যেটা কঠিন মনে হবে ভাইয়া ওইটা স্কিপ করো। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। তোমার ভাই 100টা টপিক সাজেশন, ধরো ব্যাকরণে এতগুলো আইটেম, তোমার সব দরকার নাই ভাইয়া। তুমি সব জানতো, এখানে ব্যাকরণবিদ হইতে আসো নাই, এখানে ওই ইতিহাসবিদ হতে আসো নাই, এখানে ইংরেজবিদ হতে আসো নাই, এখানে আসছো কি তোমার একটা সিট দরকার, জিএসটিতে চান্স পাওয়ার জন্য 55 দরকার। তুমি আগে করবা কি 55 ইনশিওর করা, 55 থেকে তোমার একটা ভালো বিশ্ববিদ্যালয় দরকার কত, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত, 60 দরকার। আচ্ছা 60 দরকার, 60 নিলাম। আচ্ছা ভালো সাবজেক্ট পেতে হলে কত দরকার, 65 দরকার, প্লাস 65+ নিয়ে নিলাম। আমি জিএসটির কথা বলতেছি। আবার রাবিতে চান্স পাওয়ার কত, রাবিতে 65। আচ্ছা ভালো সাবজেক্টের দরকার 70+। আচ্ছা আমি টপ রেজাল্ট, টপ সাবজেক্ট পেতে চাই 75। আগে তোমার চান্সটা নিশ্চিত করো বাবা, বুঝতে পারছো? আবার আরেকটা বিষয় বলি তোমাদের, আমি তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেন দিচ্ছি না এখন, কারণ কি ওই যে কোশ্চেনগুলো না, আমি কোশ্চেন দেবো তোমাদেরকে 15 তারিখ থেকে অবশ্যই কোশ্চেন দেবো। যারা পেড বেসে 499 টাকা ভর্তি হচ্ছে তাদেরকে কোশ্চেন দেবো, তোমাদেরকে এখন দেখ ওটা পরে বিবেচনা করবো ফ্রি দিচ্ছি কিনা। তবে একটা বিষয় বলি, পরীক্ষা তোমরা ওই টপিকগুলোর উপরেই দেবা যেই টপিকগুলো তোমাদের জিএসটির জন্য ইম্পর্টেন্ট এবং রাবির জন্য ইম্পর্টেন্ট, অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবা খুলনার জন্য ইম্পর্টেন্ট, অথবা কুমিল্লার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তুমি ধরো সাপোজ একটা এমন একটা টপিক পড়তেছো যে টপিক থেকে এইগুলোয় পরীক্ষা, যেই টপিকগুলো পড়তেছো এবং যেই টপিকগুলো পরীক্ষা দিতেছো ওই টপিকগুলোর কোশ্চেন ধরো ওখানে টেক্সট বুক থেকেও প্রশ্ন দেওয়া আছে, সাপোজ তা টেক্সট বুক থেকেও প্রশ্ন দেওয়া আছে ওই টপিকে ধরো 80টা প্রশ্ন। ওইখানে তোমার যে আমি যে সাজেশন দিছি রাবির জন্য জিএসটির জন্য, সেই সাজেশনের ভিতর থেকে প্রশ্ন আছে তোমার 60টা সাপোজ, আর বাকিগুলো আছে আউট অফ সাজেশন। তাহলে তুমি করছো কি, এই 60টার ভিতরে তুমি ধরো 50টা কমন পাইছো সাপোজ, যেহেতু সাজেশন অনুযায়ী পড়তেছো, আর ওখানে প্রশ্ন আছে 80টা, বাকি 20টা কিন্তু তুমি কমন পাচ্ছ না। এখন তুমি দেখো 80টার ভিতরে যখন 50টা হচ্ছে, তোমার কিন্তু কনফিডেন্স একটা লো হয়ে যাচ্ছে যে আল্লাহ আমার 50 পাচ্ছে 80টার ভিতরে। কথা বুঝতে পারছো আমার কথা? কিন্তু তোমার কিন্তু এখানে তুমি কিন্তু কত পাচ্ছ জানো, তুমি কিন্তু এখানে 50 মানে 60-এ 50 পাচ্ছ, বিশেষ করে 10টা ভুল যাচ্ছে। কিন্তু তুমি যদি এই চিন্তা করো, এখানে কিন্তু 80টা প্রশ্ন করতেছে, 80টা প্রশ্ন কিন্তু তারা বিভিন্ন ধরনের টপিক, যেটা আমি বললাম না মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ওই লেস ইম্পর্টেন্ট টপিকটা এখানে ঢুকাই দিচ্ছে। কিন্তু আমার তো লেস ইম্পর্টেন্ট টপিকটার পরীক্ষা দেওয়ার দরকার নেই। আমার দরকার কি ভাইয়া, রাবি অনুযায়ী বা জিএসটি অনুযায়ী বা খুলনা ইউনিভার্সিটি অনুযায়ী যেগুলো দরকার সেইগুলো আমরা পরীক্ষা দেবো। কথা ক্লিয়ার? তাই আমি তোমাদেরকে বলবো, যারা মনে করো যে বেশি পড়লে ভুলে যায়, আবার অনেকে ডিমোটিভেট হয়, বেশি পড়লে কনফিউশন তৈরি হয়, ভাই না, এটা ভুল ধারণা। কনফিউশন আবার কিছু কিছু বিষয় আছে যে এটার সাথে এটা কনফিউশন হতে পারে, ওইটা করবা কি একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করবা। আমি ওই বিষয়ে কথা বলবো পরবর্তীতে। ওই যারা ভুলে যাওয়ার যে লেখাপড়া, যে কিভাবে পড়তে হয়, এই সময় কত ঘন্টা পড়বা, কিভাবে পড়া উচিত, কি কোন রুটিন ফলো করা উচিত, আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে আমি পাবলিশ করবো, অথবা তোমাদের লাইভে একটা ভিডিও নেব। লাইভে নেওয়ার দরকার নেই, আমি রেকর্ড করে আমি পাবলিশ করে দেবো না ইউটিউব চ্যানেলে অথবা আমার পেজে, দেখে নিও। আচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় কি, প্রাচীন জনপদ। আরও ইংরেজি একটা টপিক পড়ানোর ইচ্ছা আছে, তবে দেখি এটা কতদূর শেষ করতে পারি। তো এটা থেকে রাবিতে প্রশ্ন মাস্ট পাবা, জিএসটিতেও প্রশ্ন পাবা। তবে জিএসটিতে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে কিন্তু কি বলছি, মৌলিক জিকে থেকে। কি বলছি ভাইয়া, মৌলিক জিকে থেকে। মৌলিক জিকে থেকে কিন্তু জিএসটিতে মাস্ট প্রশ্ন আসে বেশি, মানে তুমি মিনিমাম 25+ মার্ক পাবা জিএসটি থেকে, ওই ইয়া থেকে, কি বলে মৌলিক জিকে থেকে 22 থেকে 25। যারা মৌলিক জিকে পড়বা শুধু তারাই মনে করো, অন্যগুলো না পড়লেও চলবে, বিষয় হলো এটা। আর যারা রাবি এবং জিএসটিকে কেন্দ্র করতেছো তাহলে অবশ্যই এটা ভালো করে পড়ো। তাহলে প্রাচীন বাংলার জনপদ, দেখো এটা তোমরা বইতে ভালো করে পড়তেছো, তারপর আমি একটু সাধারণভাবে তোমাদের যেগুলো দরকার আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এই পিডিএফটা শুধু পড়ে যাবা, ওইটা তো পড়তেছো, এর সাথে বিগত সালের প্রশ্নগুলো। দেখো প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলা বলতে বোঝাচ্ছে যে সময়, প্রাচীনকালের জনপদগুলো বলছে কেন, দেখো আমরা বর্তমানে বাংলাদেশ একটা সমগ্র বরিশাল জেলা, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, প্রত্যেকটা বিভাগ নিয়ে কিন্তু একটা রাষ্ট্র। কিন্তু প্রাচীনকালে এইগুলো একাত্তরে একটা রাষ্ট্র ছিল না, এগুলো বিভিন্ন ভূখণ্ড, আলাদা আলাদা ভূখণ্ডে আলাদা আলাদা শাসক ছিল।
তো এই জন্য ওইগুলো জনপদ, ওই ভূখণ্ডগুলো কী নামে পরিচিত ছিল? জনপদ নামে পরিচিত ছিল। তো প্রাচীন বাংলার ইতিহাসগুলো তো জানার খুব মাধ্যম কম, তবে যতগুলো মাধ্যমে জানতে পেরেছে ঐতিহাসিকরা, গবেষক যারা গবেষণা করে তাদের মাধ্যমে বুঝতে মানে জানা গেল তারা 16টি জনপদের অস্তিত্ব প্রাচীন বাংলায় পেয়েছিল। তো জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হলো পুন্ড্র, যার রাজধানী পুন্ড্রবর্ধন, আর এটার পুন্ড্রর আরেক নাম পুন্ড্রবর্ধন, ঠিক আছে। আর এই পুন্ড্র জনপদটা দেখো বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশ ম্যাপ, বাংলাদেশের উত্তর পশ্চিম কোণে। আমার কথাগুলো একটু শোনো, তোমাদের মুখস্থ করতে হবে না ভাই, সাধারণ জ্ঞান মুখস্থের বিষয় না, সাধারণ জ্ঞানটা একটু দেখো আগে, বিষয়টা সাধারণ জ্ঞান কীভাবে পড়তে হয় সেটা একটু খেয়াল করো। কি বলছি? উত্তর পশ্চিম কোণে। এইখানে এটা একটু মাথায় রেখো, প্রাচীন স্বাধীন জনপদ ছিল বঙ্গ, প্রথম স্বাধীন জনপদ। এই যে প্রাচীন জনপদ ছিল কিন্তু পুন্ড্র, কিন্তু প্রথম স্বাধীন জনপদ ছিল বঙ্গ। এই বঙ্গ জনপদটা কিন্তু প্রথম স্বাধীন জনপদ ছিল। ঐতিরেয় আরণ্যকে বঙ্গের জাতিগোষ্ঠীকে অনার্য বা দ্রাবিড় জাতি বলা হয়, অনার্য বা দ্রাবিড় জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কোন বইতে উল্লেখ করা হয়েছে? ঐতিরেয় আরণ্যক, বঙ্গের জাতিগোষ্ঠীকে। এটা খেয়াল রাখতে মানে মাথায় রাখতে হবে যে প্রাচীনকালের কোন জনপদের জাতিগোষ্ঠীকে অনার্য বা দ্রাবিড় জাতি বলা হতো? বঙ্গ, ঠিক আছে। এখন আসি পুন্ড্র জনপদটা কোথায়? আমরা বলছি যে উত্তর পশ্চিম, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে। জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং সমৃদ্ধ জনপদ ছিল পুন্ড্র। এর রাজধানী ছিল কোথায়? এর রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। পুন্ড্র জাতিগোষ্ঠীকে দস্যু বলে উল্লেখ করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আসবে ভাইয়া, এটা বিসিএস প্রশ্ন আসছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। পুন্ড্র জাতিগোষ্ঠীকে দস্যু বলে উল্লেখ করা হয়েছে। বৈদিক সাহিত্য ও মহাভারতে এর উল্লেখ পাওয়া যায়। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট যেটা হাইলাইট করতেছি বলে দিচ্ছি। অন্তর্ভুক্ত অঞ্চল রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। এই দেখো এখানে রংপুর, বগুড়া, আর হলো এই রাজশাহী, তারপর হলো কি এই যে দিনাজপুর, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, এগুলো মনে রাখবা কীভাবে? দেখো শর্টকাট, রাদীপ রং পছন্দ করে না। এখানে দেখো রাদীপ রং পছন্দ করে না, অঞ্চলগুলো কিন্তু তোমাদের আছে, এই পরীক্ষা কিন্তু আসবেই ভাইয়া। এই প্রাচীন জনপদের অবস্থান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো এই অবস্থানগুলো মনে রাখার জন্য এই টেকনিকটা দেখো, রাদীপ রং পছন্দ করে না। এই পথে আমি পছন্দ করে না বিষয়টা মাথায় রেখো, রাদীপ রং পছন্দ করে না। এই পথে কি? পুন্ড্র, মাথায় রাখবা, পথে কি? পুন্ড্র। রতে কি ভাইয়া? রংপুর। এই বতে কি? বগুড়া। দিতে দিনাজপুর। রাতে রাজশাহী। তারা রাজশাহী, দিনাজপুর, বগুড়া, রংপুর, আর এটা কি? পুন্ড্র। তাহলে রাদীপ রং পছন্দ করে না, এটা কোন জনপদের উল্লেখ করছি আমি ভাইয়া? বলো, এটা কোন জনপদের অবস্থান? রাদীপ রং পছন্দ করে না, পুন্ড্র। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। এখন আসি বরেন্দ্র জনপদ। এই জনপদটাকে কি জনপদ বলা হয় বলো তো আমাকে? বরেন্দ্র জনপদের আরেক নাম কি বলতে পারো কেউ? দেখি, তোমরা তো ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছিলা, দেখি কে পারো। কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি সহজ হলো, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরটা। আচ্ছা, বরেন্দ্র জনপদকে কি নামে রাখা হয় বা কি জনপদ বলা হয় কেউ জানো? আচ্ছা বলো তো, অপূর্ণ জনপদ কোনটা? অপরিপূর্ণ মানে পরিপূর্ণ না, অপূর্ণ। মাথায় রাখবা, এটাকে অসম্পূর্ণ জনপদও বলা হয়, এটা মাথায় রাখতে হবে। কেন? দেখো অসম্পূর্ণ জনপদ, এই দেখো বরেন্দ্র অবস্থানটা কিন্তু দেখো পুন্ড্র জনপদের ভিতরেই, বুঝতে পারছো? এই যে এটা এই অংশটা নিয়ে পুন্ড্র জনপদের এই বরেন্দ্র জনপদটা তৈরি হয়েছিল পরবর্তীতে। অন্তর্ভুক্ত অঞ্চল কি কি দেখো? রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা। তাহলে এইটা মনে রাখবা কীভাবে? বরেন্দ্র জনপদটা রাদীপ, দেখো এই বরেন্দ্র জনপদটা ভালো করে পড়বা, রাজশাহীতে যারা পরীক্ষা দেবা, রাজশাহী কিন্তু বরেন্দ্র জনপদের ভিতরেই। আবার পুন্ড্র আর বরেন্দ্র এই দুইটা ভালো করে পড়বা রাজশাহীর জন্য, ভালো করে মানে ভালো করে বলছি কি, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা। তাহলে এইখানে এইটাকে মুখস্থ রাখার বিষয়টা হলো রাদীপ, প না, এটা কিন্তু ব। রং বিক্রি করে, এই বি দেখো, বিক্রি করে ব থেকে বরেন্দ্র, আর ওইখানে পছন্দ করে না, প থেকে কি? পুন্ড্র। তাহলে রাদীপ, এইখানে কিন্তু রাদীপ ব, আর এটা মনে রাখবো কি? রাদীপ প। তাহলে রাদীপ রং বিক্রি করে, তাহলে রাতে রাজশাহী, দিতে দিনাজপুর, পথে পাবনা, রঙে রংপুর। ক্লিয়ার? আর অবস্থান কোথায়? গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। এই যে গঙ্গা, এই করতোয়া আর এলো এই গঙ্গা নদীর মধ্যবর্তী অঞ্চলটা কি হয়েছিল? বরেন্দ্র অঞ্চল। এটা মুখস্থ, এটা বিগত সালে আসছিল, এই প্রশ্নটা মাথায় রেখো, অবস্থানটা কোন জায়গায়? গঙ্গা করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। আর পালদের পিতৃভূমি বলা হয় বরেন্দ্র জনপদকে, এটা এই জন্য ইম্পর্টেন্ট। কি জনপদ? এই পালদের পিতৃভূমি, পিতৃভূমি বুঝো মানে জন্মস্থান বলতে গেলে, বুঝতে পারছো?
তাহলে পালদের পৃথিবী বলা হয় বরেন্দ্র জনপদকে। গৌড় জনপদ, গৌড় জনপদে দেখো গৌড়ের প্রথম ধারণা মেলে ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থে। ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থে গৌড়ের জনপদটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট। গৌড়ের প্রথম ধারণা মেলে ব্যাকরণবিদ পাণিনির গ্রন্থে। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন গৌড়রাজ শশাঙ্ক, মনে থাকবে। গৌড়ের স্বাধীন নৃপতি ছিল কি? গৌড়রাজ শশাঙ্ক। এই জনপদে বাংলাদেশের একমাত্র জনপদ, এই জনপদে বাংলাদেশের একমাত্র জনপদ চাপাই নবাবগঞ্জ অন্তর্ভুক্ত। মানে এই গৌড় জনপদে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জটাই অন্তর্ভুক্ত, বাকি যে অঞ্চলগুলো আছে সব ইন্ডিয়ার মানে পশ্চিমবঙ্গের। ক্লিয়ার? আমাদের বাংলাদেশটা কিন্তু এইরকমের, এই জায়গা থেকে এইরকমের এখান থেকে যুক্ত, ঠিক আছে? এই বাকি অঞ্চলগুলো কিন্তু ভারতের, এই চাপাই নবাবগঞ্জের শুদ্ধ দিকে। তো এই জনপদে এই জন্য আসতে পারে যে কোন জনপদটা বাংলাদেশ এবং ভারতের ভিতরে অন্তর্ভুক্ত। প্রাচীন বাংলার কোন জনপদটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতরে অবস্থান। প্রশ্ন আসতে পারে না? বলো। এটা কিন্তু বিগত সালে আসে নাই, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে কিনা বলো। বাংলাদেশের কোন প্রাচীন জনপদটা বাংলাদেশ এবং ভারত মানে পশ্চিমবঙ্গের ভিতরে অবস্থান? গৌড় জনপদ। তাহলে এই জনপদে বাংলাদেশের একমাত্র জেলা কোনটি ভাইয়া? চাপাই নবাবগঞ্জ। শশাঙ্কের পর গৌড় 3টি অঞ্চলে বিভক্ত হয়ে যায়, বুঝতে পারছো? এই গৌড় জনপদটা শশাঙ্কের শাসনের পরে 3টি অঞ্চলে পুন্ড্র গৌড় বঙ্গ, ঠিক আছে? কি বলছি? পুন্ড্র গৌড় বঙ্গ, এই জনপদটাই। কিন্তু তবে এই যে গৌড় জনপদটা, এই জনপদটা তখন একমাত্র অনেকগুলো মানে জনপদ নিয়ে গঠিত হয়েছিল, তবে এই উপরেগুলো ইম্পর্টেন্ট বেশি। এখন দেখো অন্তর্ভুক্ত অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। এটা মনে রাখার একটা টেকনিক। আরেকটা বিষয়, রাজধানী কর্ণসুবর্ণ, বর্তমানে মুর্শিদাবাদ, ঠিক আছে? কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ রাজধানী ছিল। গৌড় জনপদের রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ মুর্শিদাবাদ। শর্টকাট, চাপাই মামু নদীতে গোসল করে না। গৌড় জনপদ মনে রাখার বিষয় দেখো, চাঁপাইনবাবগঞ্জ মানে এটা উত্তর এলাকা, এখানে নদী নালা খুব কম। এই যে নদী দেখো, এই নদীটা খুবই একটা দেখা যাচ্ছে খুবই নদী, এখানে পাতলা মানে চিকন চিকন নদী। বাট এই চাপাই মামু মানে চাপাইয়ের মামু আসছে কি চন্দ্রদ্বীপ মানে বরিশালে ঘুরতে আসছে ধরো। তো এখন বরিশালে তো সব নদী ভাই। এখন জিজ্ঞাসা করছে যে এই চাপাই মামু তুমি গোসল করবে না? বলছে ভাই, আমি আবার উত্তর দিচ্ছি বা কেউ একটু উত্তর দিচ্ছে যে চাপাই মামু নদীতে গোসল করে না, ভয় পায়। তো এটা মনে রাখতে পারো, যেহেতু চাপাই মামু মানে চাপাই মানে কি? চাপাই নবাবগঞ্জ। মামু মাতে কি? মালদহ। মুতে মুর্শিদাবাদ। নদীতে নদী মানে কি? নদিয়া। গোসল করে, এই করে না। গোসল মানে গতে কি? গৌড়, মনে থাকবে। তাহলে গৌড় জনপদের অবস্থান কি কোথায় কোথায় ভাইয়া? চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। ভাইয়া মনে থাকবে? জি ভাইয়া। শোনো, তোমরা এটা বই তো মানে পড়লে মুখস্থ করবা, কিন্তু আমি যে পড়াচ্ছি এইটা মাথায় তোমাদের ঢুকে যাবে এবং যেগুলো দরকার এবং একটা প্রশ্ন কিভাবে আসতে পারে ওইভাবে বুঝাই দিচ্ছি, এটা হলো বিষয়। আর তোমাদের পরীক্ষা যারা দিতেছো না, আচ্ছা আমাকে এখানে আমি তোমাদের কাছে একটু প্রশ্ন করি। আমার তোমাদের কাছে আমি এখানে ফ্রি পড়াইতে তোমাদেরকে যুক্ত করছি, তোমাদেরকে আমি পড়াবো মানে কন্টিনিউয়াসলি পড়াবো, সমস্যা নাই। আমার পেড বেসে 499 টাকা, ওখানে যে যুক্ত হতে হবে এমন না, বুঝতে পারছো? তবে তোমাদের কাছে তোমাদের চান্স পাওয়াটাই আমার কাছে মুখ্য, সত্য কথা বলতে। তোমরা চান্স পাও এটাই চাই। 499 টাকায় ভর্তি হলে আমি খুব বড় লোক হয়ে যাবে এমন না, না ভর্তি হলে আমার যে লস হয়ে যাবে বড়, তাও না। বাট এটা কি, শোনো, ফ্রি পড়াইলে তোমাদের যে কিছু কিছু মেসেজ দেখলে, বুঝতে পারছো? আমার কাছে পড়াশোনা না, এখানে অনেক আমি নাম জানি না, তোমাদের আসলে নাম্বারগুলো আমি সেভ করছি খুবই মানে অমায়িকভাবে, বুঝতে পারছো? কীভাবে জানো? আর ইউ অথবা কারো সেভ করছি জিএসটি, যেহেতু হোয়াটসঅ্যাপে যুক্ত করতে হলে নাম্বার সেভ করতে হয়, এভাবে করে সেভ করছিলাম প্রথম। তো এই সেভ করার কারণে কার নাম কি জানি না, তবে এখানে অনেকেই আছো আমার কাছে মেসেজ দাও পড়াশোনা নিয়ে, ভাই একটু জিজ্ঞাসা করে মানে যারা যুক্ত হইছো, তোমাদের মেসেজ আমার মনে হয় না যে 1 ন্যানোসেকেন্ডও লেট হয় রিপ্লাই দিতে যখন ফ্রি থাকি। আমি কিন্তু পড়াশোনা নিয়ে এবং অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে আমি মানে ক্লাসে বলছি, তারপর আমি ওখানে আবার সুন্দরভাবে রিপিট করে দিই, বুঝতে পারছো? তোমাকে ক্লাস করার পরে কালকে একটা ছেলে অনেক মেসেজ দিচ্ছে, তারপর রিপ্লাই দেওয়া, আমি অনেক ক্লাস এডিট করছিলাম, তারপর তৈরি করছি স্লাইড, রিপ্লাই দিতে চেষ্টা করছি। বিষয়টা এইখানে যে এমন এমন প্রশ্ন আসে বা মনে হচ্ছে যে ও বিশ্ব জীবনে ভাই পরীক্ষা দেওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতেছে না ভাই। প্রশ্ন মানে মনে হচ্ছে কি কেবল মার পেট থেকে ভূপৃষ্ঠ হয়েছে এমন আর কিছু কিছু প্রশ্ন করে, বুঝতে পারছো? ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কোন কোন গ্রুপ পরীক্ষা দিতে পারে? চিন্তা করো বিষয়টা, প্রশ্ন একটা প্রশ্ন খেয়াল করো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কোন কোন গ্রুপ পরীক্ষা দিতে পারে? ও তাহলে প্রশ্ন প্যাটার্ন জানবে কিভাবে ভাই? বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবার একটা প্রশ্ন, এই ইউনিটে ভাই কয়টা প্রশ্ন আসে? শূন্য।
আচ্ছা ভাই 80টা প্রশ্ন আবার 100 মার্ক কীভাবে হয় ভাই? এইগুলো কিন্তু প্রশ্ন ভাই, এগুলো তো তুমি সাধারণ আইকিউ একটা প্রশ্নের নোটিশ দেয় যে রাজশাহী বিষয়ে নোটিশ দিয়েছে, ওই নোটিশ থেকে তো জানতে পারবা। এখন এই বিষয়গুলো তোমরা একটু স্কিপ, এই জন্য সবাই তো দেয়, এই জন্য বিরক্ত হয়ে বলি যে করো না, পড়াশোনা নিয়ে আমাকে প্রশ্ন করো, ভালো ভালো জিনিসগুলো জানার জন্য আমাকে, আমি রিপ্লাই দেবো। এখন শেষ সময় তুমি যদি মনে করো এই জিনিস জানার চেষ্টা করো, তাহলে ভাই তোমার পরীক্ষার প্রিপারেশন নিও না। আর কোর্সটা চলমান 15 তারিখ থেকে কোর্সটা শুরু হচ্ছে। সেখানে আমরা এই সিলেক্টেড টপিক, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে রাজশাহীতে, আবার জিএসটিতে, আবার খুলনা কুমিল্লা যারা দেবা, ওই টপিকের উপরই পরীক্ষা নেব। 80টা প্রশ্ন করব। 80টা প্রশ্নে তোমরা যদি ওই প্রশ্নে, আমি বলি প্রশ্নগুলো এমন না স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হবে, ঠিক আছে? 25টা পরীক্ষা হবে। তার পাশাপাশি 5টা মডেল টেস্ট, মানে রাবির পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত, ঠিক আছে? আর যারা জিএসটিতে দেবা, জিএসটির একবারে পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্স চলমান থাকবে। যারা জিএসটি দেবা, মানে যারা, আমি বলি একবার লাস্ট যেই কোর্সের জন্য ভর্তি হচ্ছে ওই কোর্স পর্যন্ত আগ পর্যন্ত, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত, এবং চাইলে সকালেও যোগাযোগ করে জানতে পারবা, ঠিক আছে? তো 25টা কোশ্চেন পরীক্ষা, তারপর মডেল টেস্ট হবে 5টা, যেগুলো পূর্ণ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলিয়ে। তো ওইখানে 80টা প্রশ্নের ভিতরে তোমরা যদি মনে করো 60+ কারেকশন করতে পারো, অথবা মার্ক যদি 70+ হয়, তোমাদের ওই পরীক্ষায়, মেইন পরীক্ষায় আমি তোমাদেরকে বলছি তোমরা 72+ মার্ক পাবা। তো এই হলো বিষয়, কোন প্রশ্ন। আর ওই যে আমার পরীক্ষা নয়, পরীক্ষার কোশ্চেন থেকে প্রশ্ন রিপিট হবে, আমি আরও সিক্রেট বলে দিলাম। তো বঙ্গ আয়তনে বৃহত্তম ও প্রথম স্বাধীন জনপদ, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে প্রাচীন জনপদগুলোর ভিতরে প্রাচীনতম জনপদ কোনটা বলো তো? আমি এইমাত্র বলে আসছি, প্রাচীন জনপদগুলোর ভিতরে প্রাচীনতম জনপদ কোনটা? পুন্ড। সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, বলো তো। পুন্ড জনপদ। প্রাচীনতম জনপদ হলো পুন্ড, আর যদি বৃহত্তম জনপদ বঙ্গ। আর বঙ্গ জনপদটা কিন্তু সব জনপদের মাঝে, ঠিক আছে? প্রাচীন শিলালিপিতে বঙ্গ 2 ভাগে বিভক্ত ছিল। একটা দেখো কোন জনপদটা 2 ভাগে বিভক্ত ছিল? বঙ্গ জনপদ। বিক্রমপুর, নাব্য নামে। বিক্রমপুর আর কি নাব্য, এটা কিন্তু বিগত সালে প্রশ্ন আসছে। বিক্রমপুর কোন কোন অঞ্চল নিয়ে গঠিত এগুলো আসে না, তবে এইটুকু মাথায় রেখো, এই বিক্রমপুর, দেখো বঙ্গ জনপদটা আমি তোমাদের ম্যাপে দেখাচ্ছি, দেখো পদ্মার উত্তর অঞ্চল, এই যে অঞ্চলটা দেখো, এইটার এই যে বঙ্গ জনপদটা, এখান থেকে যদি ভাঙি, এই যে পদ্মা নদীটা দেখো, এই যে এই নদীটার তোমার উত্তরে এইটা ছিল বিক্রমপুর, ঠিক আছে? এই অঞ্চলটা ছিল বিক্রমপুর, আর এইটা ছিল কি নাব্য। এই নাব্য বলতে কি বোঝাচ্ছে জানো? মানে জোয়ার ভাটার পানি উঠতেছো এই জায়গাটায়, এই যে বরিশাল আমার এলাকা, ফরিদপুর, পটুয়াখালী, এইটা হলো আমার এলাকা, ঠিক আছে? পটুয়াখালী। তো এই জায়গায়, এই জায়গায় অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো তোমার, সরি 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 আমি মিস্টেক করছি একটা, তোমাদের এইখানে আমি দেখাই দিচ্ছি। এই যে বঙ্গ জনপদটা না, এই বঙ্গ জনপদ কিন্তু এই অঞ্চলগুলো সব জনপদ মিলে, এইগুলো কিন্তু সব বঙ্গ জনপদ। এই যে পদ্মা নদীটা দেখতে পাচ্ছ, এই হলো পদ্মা নদী, ঠিক আছে? এইটার এই অঞ্চলটা মিলেই হলো তোমার বিক্রমপুর অঞ্চলটা। এই যে বিক্রমপুর যেই পদ্মার উত্তর অঞ্চল, আর দক্ষিণ অঞ্চল ছিল এই দক্ষিণ অঞ্চলটা তোমার ছিল নাব্য, মানে জোয়ার ভাটার, খুলনাতে বরিশালে জোয়ার ভাটার পানি উঠতে, এই জন্য নাব্য জনপদ। পদ্মার দক্ষিণ অঞ্চল বরিশাল, ফরিদপুর, বাগেরহাট, এই যে বাগেরহাট, বরিশাল, এই যে বরিশাল, ঠিক আছে? পটুয়াখালী, এই যে পটুয়াখালী। তার নাব্যের রাজধানী ছিল বরিশাল, মানে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কিন্তু এই যে বরিশাল, দেখো বরিশাল আরেক নাম হলো চন্দ্রদ্বীপ, আবার নাব্যের রাজধানী ছিল কিন্তু চন্দ্রদ্বীপ, মাথায় রেখে এগুলো, ক্লিয়ার? হরিকেল, ভাই এই জনপদটা খুবই ইম্পর্টেন্ট। অন্তর্ভুক্ত অঞ্চল সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত। দেখো হরিকেল জনপদটা আমি একবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, দেখো একা খেয়াল করো, উত্তর থেকে, খেয়াল করো, উত্তর থেকে মানে উত্তর পূর্ব কোণে, দেখো উত্তর পূর্ব কোণে, আরে এটা উত্তর পূর্ব কোণে, আর হলো এখানে উত্তর দক্ষিণ পূর্ব কোণে। তাহলে উত্তর পূর্ব কোণে আর দক্ষিণ পূর্ব কোণের মানে জেলাগুলো দেখো তো, এখানে কি উত্তর পূর্ব কোণে আছে কি সিলেট, আর দক্ষিণ পূর্ব কোণে আছে কি চট্টগ্রাম, মানে এইটার মাথা আর এটার মাথা, এটা হলো সিলেট আর এটা হলো চট্টগ্রাম। তাহলে হরিকেল জনপদ সিলেট আর চট্টগ্রাম নিয়ে গঠিত, বুঝতে পারছো? হরিকেল জনপদ সিলেট আর চট্টগ্রাম। অবস্থান বাংলার পূর্ব অঞ্চল, এই দেখো বাংলার পূর্ব অঞ্চলে, কিন্তু এই পাশে কি পূর্ব, এই পাশে পশ্চিম, এই পাশে দক্ষিণ, এই পাশে উত্তর। রাজধানী কি শ্রীহট্ট, মানে সিলেটের আর এক নাম ছিল কিন্তু শ্রীহট্ট। চীনা পরিব্রাজক হিউয়েনসাং 7ম শতকে এই অঞ্চল ভ্রমণ করেন। এই অঞ্চলগুলো ভ্রমণ করতে আসছিল পরিব্রাজককে, চীনা পরিব্রাজক হিউয়েনসাং 7ম শতকে আসছিল। সমতার জনপদটা দেখো কুমিল্লা আর হলে কি নোয়াখালী অঞ্চলটা। এই অঞ্চলটা কিন্তু দেখো এখানে কিন্তু ফেনী, এই হলো নোয়াখালী, এই হলো ফেনী, এই কুমিল্লা, এই হলো ফেনী কুমিল্লা। তাহলে আমাদের ফেনী কিন্তু না, এখানে কি নিয়ে গঠিত ভাইয়া? কুমিল্লা আর হলো নোয়াখালী। কি জনপদ? সমতার জনপদ। অন্তর্ভুক্ত বৃহত্তর কুমিল্লা
নোয়াখালী আর হলো কি এই যে ত্রিপুরা, ঠিক আছে, এই ত্রিপুরা। তাহলে আমাদের ত্রিপুরা অঞ্চলটা দরকার নেই, বাট বাংলার অঞ্চলটা যেহেতু বলতেছি বাংলাটা মনে রাখবা। ত্রিপুরা কি বৃহত্তম কুমিল্লা আর হলো নোয়াখালী। অবস্থান গঙ্গা ও ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত। কি বলছে? গঙ্গা ও ভাগীরথীর পূর্ব তীর থেকে। এই যে গঙ্গা আর হলো ভাগীরথীর পূর্ব তীর থেকে, এই পূর্ব তীর থেকে খেয়াল করো মেঘনার মোহনা নদীর পর্যন্ত, এই যে মেঘনা নদীর মোহনা পর্যন্ত, ঠিক আছে। এই অঞ্চলগুলো নিয়ে আমরা কি করছি? সমতট জনপদটা। রাজধানী ছিল কি? কুমিল্লা শহর, 12 মাইল পশ্চিমে বড়কামতা মানে রোহিতগিরি। এগুলো দরকার নাই, তবে মাথা রাখবা বড়কামতা। সমতট জনপদের রাজধানী ছিল বড়কামতা, মানে এটা রোহিতগিরি মাথা রাখবা বিশেষ করে, রোহিতগিরি। সন্ধান মিলে কোথায়? শালবন বিহারের। এই যে জনপদটায়, এই জনপদটায় কিন্তু শালবন বিহার। আচ্ছা বলো তো শালবন বিহারের অবস্থান কোথায়? দেখি বিখ্যাত স্থানটা ময়নামতি। ময়নামতি কোন জায়গায় অবস্থিত? কুমিল্লা। কুমিল্লা, ঠিক আছে। শালবন বিহারের অবস্থান ময়নামতি, ময়নামতি অবস্থান কোথায়? কুমিল্লা। তো এটা কিন্তু মাথায় রাখবা। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ মানে বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জনপদ হলো চন্দ্রদ্বীপ। বৃহত্তম জনপদ কোনটি? বঙ্গ। বঙ্গ। ক্ষুদ্রতম চন্দ্রদ্বীপ। বরিশাল জেলার পূর্ব নাম ছিল কি? বাকলা বা চন্দ্রদ্বীপ, মাথায় রাখবা। অবস্থান বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থান। বালেশ্বর আর মেঘনা নদীর মধ্যবর্তী স্থান, এই যে বালেশ্বর নদী আর হলো এই মেঘনা নদীর মধ্যবর্তী স্থান। যাই হোক এগুলো এই না জানলেও চলবে, তবে এটা মাথায় রাখবে, এই দুইটা ক্ষুদ্রতম জনপদ আর হলো চন্দ্রদ্বীপ। পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ। আর রাজধানী তো না, এগুলার বরিশালই ছিল। রাঢ় জনপদ, দেখো রাঢ় জনপদটা কি? অবস্থান ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল, বর্তমান বর্ধমান অঞ্চল। কোথায়? বর্তমানে বর্ধমান অঞ্চল। ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী। অপর নাম সূক্ষ্ম। এগুলো না ধরলে চলে। রাঢ় জনপদ আমাদের বাংলাদেশে না, তবে এটা মাথায় রেখো। অপর নাম সূক্ষ্ম মানে রহস্যময়ী জনপদ, ঠিক আছে। সূক্ষ্ম মানে রহস্যময়ী। তাহলে কোন জনপদটা রহস্যময়ী? ভাগীরথী, এই যে রাঢ় জনপদ। আর দুটি অঞ্চলে বিভক্ত ছিল, উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়। আচ্ছা বলো তো কোন কোন জনপদটা দুইটা অঞ্চলে বিভক্ত হয়েছিল? বলো, এমনিতে পরে আসছে একটা জনপদ। এই যে বঙ্গ জনপদটা কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো বরেন্দ্র আর হচ্ছে রার। না না বরেন্দ্র না, বঙ্গ। এই বঙ্গ জনপদটা নাব্য আর হলো বিক্রমপুর, এখানে বললাম তো বিক্রমপুর, এই দুইটা অঞ্চলে বিভক্ত ছিল। আর হলো রাঢ় জনপদটা, বুঝতে পারছো? এইখানে রাঢ় জনপদ ছিল। তো এই রাঢ় জনপদটা তোমার মনে করো দুইটা অঞ্চলে, একটা হলো তোমার উত্তর রাঢ়, একটা হলো দক্ষিণ রাঢ়। আর রাঢ় মানে রাঢ়ের অপর নাম সূক্ষ্ম মানে রহস্যময়ী। রাজধানী ছিল কুটিবর্ষ, ঠিক আছে, কুটিবর্ষ। সপ্তগাঁও, সপ্তগাঁও মানে হলো বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল, খুলনা। এই যে এই অঞ্চলটা ছিল সপ্তগাঁও। আর শর্টকাট বঙ্গখুল, ঠিক আছে। বঙ্গখুল মানে বঙ্গখুল, বঙ্গোপসাগর, আর হলো খুল মানে খুলনা, ঠিক আছে। সপ্তগাঁও জনপদ খুলনা অঞ্চল নিয়ে গঠিত ছিল। খুব বেশি ইম্পর্টেন্ট না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা সাবস্ক্রাইব, এই ইউটিউব চ্যানেল অ্যাডমিশন ক্লাসরুম আর ফেসবুক পেজ অ্যাডমিশন ক্লাসরুম অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রেখো, আর এইটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এই জনপদটা থেকে ভাই প্রশ্ন আসতেছে, আমি যেগুলো বলতেছি এর বাইরে কোনো প্রশ্ন যদি থাকে বলো, যে ভাই এই প্রশ্নটা আছে আমার। আর পড়াশোনা নিয়ে আজকের টপিকের বাইরে কি প্রশ্ন থাকতে মানে প্রশ্ন আছে কিনা বলো, যে ভাইয়া পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা বলো। কার কি প্রশ্ন আছে একজন একজন করে বলো। পড়তে বসে অনেক সমস্যা ফেস করতেছো বা এমন টাইপের কিছু আছে না, বলো। ভাইয়া আমি সেকেন্ড টাইমার, কিন্তু এই জিকেটা বারবার পড়তেছি, বারবার ভুলতেছি, এতবার পড়ার পরে মনে থাকতেছে না, শুধু গিয়ে জিকেটাই ভুল করে রাখে আসতেছি। সেকেন্ড টাইমার তার মানে তোমার জন্য তুমি যে কি কি জিনিস ফেস করতেছো সেটা আমি অবশ্যই রিয়েলাইজেশন করতে পারতেছি। যারা সেকেন্ড টাইমার আছে, আমার পেড বেসের স্টুডেন্ট আছে সেকেন্ড টাইমার, একটা বিষয় বলি, তোমার কিন্তু ফেরার পথ মানে পিছনে কিন্তু কি সাগর জানো? তুমি এইখানে দাঁড়িয়ে আছো আর এখানে আছে তোমার প্রশান্ত মহাসাগর, বুঝতে পারছো? তুমি যদি এবার ব্যর্থ হও তাহলে তোমার আর কোনো মানে কিছু, তুমি যতই মানে বলো যে এইটার কারণে হয় নাই, ওই কারণগুলো আর শুনবে না কেউ। কারণগুলা ভাইয়া প্রথমবারেই শুনে না, আর আমি বলতেও চাই না প্রথমবার, আমি চেষ্টা করতেছি, প্রথমবারও করছি কিন্তু অল্পের জন্য মিস হয়েছে। গত বছর আমার রাজশাহীতে মার্ক আসছিল 45, আমার চান্স হয় নাই, আমার 50 নিছিল আমার এখান থেকে, কিন্তু আমার রাজশাহী মেইন টার্গেট ছিল। এখন কোনটা টার্গেট, মেইন টার্গেট? ভাই আমি রাজশাহীর জন্যই পড়তেছি, রাজশাহী আর জিএসটির জন্য পড়তেছি। আচ্ছা রাজশাহীটাই রাখো। আমি একটা বিষয় বলি তোমাকে, আমি যে তোমাকে আমি এইটা আমি তোমাকে শুধু এই সবার সাক্ষী রেখে সবার উদ্দেশ্যে বলি, যাদের শুধু রাজশাহীর কথা বলছি, জিএসটির কথা বলছি, যাদের এখানে যারা পড়াশোনা মানে
করতেছো, লাইনে এখন আসো, আমার সাথে যুক্ত আছো। আচ্ছা, চান্স পাওয়ার জন্য পড়তেছো নাকি পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য পড়তেছো? শুধু বলবা যে ভাই আমি চান্স পাওয়ার জন্য পড়তেছি, আর যদি যে পড়তেছো না ভাই চান্স না, আমি শুধু পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করতেছি। কেউ কি এখানে আসো পড়াশোনা করার জন্য, সরি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ? ভাইয়া চান্স পাওয়ার জন্য পড়তেছি, একটা সিট হলেও লাগবে। একটা সিট হলেও লাগবে বিষয় না, চান্স পাওয়ার জন্য ভাই আমার 200 পজিশন দরকার। কত লাগবে ভাই? আমি 200তম হতে চাই, 200-র ভিতরে থাকতে চাই। এই এই কনফিডেন্সটা এখন পর্যন্ত কারো আছে ভিতরে? ভাইয়া চান্স লাগবে, এবার চান্স না হলে উপায় নাই, এবার চান্স লাগবেই। তাহলে আমি তোমাদেরকে এটুকু ইনশিওর করছি ভাই, এই কথাগুলো তোমরা একটু দরকার হলে স্ক্রিন রেকর্ড করে রেখে দাও ভাই। আমার একটা আইডেন্টিটি আছে বুঝছো, আমাকে তোমরা খুঁজে পাবা, তোমাদেরকে আমি খুঁজে না পেলে আমাকে পাবা। আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমার ফেসবুক একটা আছে, প্ল্যাটফর্ম আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আছে আমার। তার থেকে বড় কথা, আমার নাম্বারটা আমার শব্দ আছে, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে এসে খোঁজ করলে তোমাকে দিবে। এই কথাটা স্ক্রিন রেকর্ড করে রেখে দাও। আমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজেশন দিছি, জিএসটির সাজেশন দিছি, এইগুলা বাহিরে কেউ একটা চোখটা মানে পর্দা করা বুঝো, মুসলিমরা তো পর্দা বুঝো, অবশ্যই পর্দা করা উচিত। পর্দা করলে যেমন একটা পর পুরুষের দিকে একবার চোখ পড়ছে বা পর নারীর প্রতি একটা চোখ পড়ছে, দ্বিতীয়বার যেন তাকানো যেমন হারাম, আমার এই সাজেশনের বাইরে একটা চ্যাপ্টারের প্রতি চোখ পড়ছে, ওটা যত ইন্টারেস্টিং হোক, যত বিগত সালে প্রশ্ন আসছে দেখছি, তারপর চোখ দেওয়া যাবে না, ওটা হারাম। আমার কাছে অদা করো যে ভাইয়া আমি তোমাদেরকে এইটুকু ইনশিওর করছি, তোমাদের চান্স পাওয়ার জন্য 80+ মার্ক যদি এখান থেকে না পাও, আমাকে এসে বলবা যে ভাই 80% মার্ক এখান থেকে পাই নাই। তখন বলবা এই 80% মার্কটাকে তুমি ভাই পড়তে পড়তে হেফস করে ফেলাও, একবার হেফস করে ফেলাও, টুটস্থ করো। এইটা আমি বলতেছি। তোমরা যদি মনে করো যে একবার আজকে সমাজ পড়লে প্র্যাকটিস করতে গেলা, তো দুই একটা ভুল করছো, আচ্ছা এগুলো দেখেছি, তোমার মনে হয় কি এইভাবে চান্স হয়ে যাবে? ভাই তুমি এখন ভুল করছো, তুমি সারতেছো, তুমি ওইখানে ভুল করলে তোমার সারার কোনো ওয়ে আছে? নাই। তো এই ভুল করাটাই এখন প্র্যাকটিসের সময় করা যাবে না। ভুল করতে করতে একবার যেটা ভুল হচ্ছে, মানে কোনো নিয়মে যাচ্ছে না, ওটা মুখস্থ করে ফেলবো। আমার কথা বুঝতে পারছো? যেটা নিয়মে যাচ্ছে না, যেটা আমি বুঝতেছি না, মানে এত কিছু জানার পরে বুঝতেছি না, ওটা একবার মুখস্থ, ওটা আমি দাগ দিয়ে রাখবো। কয় কালারের কলম আছে তোমাদের কাছে ভাইয়া? আমার কাছে তোমার 12 কালারের কলম ছিল। তোমাদেরকে আমি একটা দেবো, ছবি দেবো, ঠিক আছে? আমার বইটার যদি ছবি দেখতে পারতা তোমরা, আমার একটা মানে কলম বসানোর এখন একটা জায়গা নাই, বুঝতে পারছো? আমি তোমাদেরকে আজকেই আমার পড়া একটা দিচ্ছি, তোমাদের ছবি দিচ্ছি। ভাই পড়তে হবে, মানে রিভিশন বিষয়টা বুঝো। যে ছেলেটা এই প্রত্যেকটা স্টুডেন্ট, রাবি বলো জিএসটি বলো, প্রত্যেকটা স্টুডেন্ট এই টপিকগুলো পড়ে যাবে ভাই। আমি যে টপিক এই প্রাচীন বাংলার ইতিহাস প্রত্যেকটা পোলাপানে পড়বে, বই মেলে এইটাই পড়বে। কিন্তু কারা ভুল করবে আর কারা ভুল করবে না, পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে ছেলেটা বেশিবার রিভিশন দেবে, যে ছেলেটা টেকনিক্যালি, এই যে আমি বলছি, আচ্ছা বলো তো আমাকে এখন যদি জিজ্ঞেস, আচ্ছা বলি, এই তোমাদের বলি আমি, এই পুন্ড্র জনপদের অবস্থান কোথায় বলো? একটা সংক্ষেপে যে টেকনিকটা বলছি ভাইয়া, রাদীপ রং পছন্দ করে না। আচ্ছা পুন্ড্র জনপদ বললাম কি ভাইয়া? ভাইয়া বলছে রাদীপ রং পছন্দ করে না। রাদীপ কি? রাতে রাজশাহী, দিতে দিনাজপুর, বতে বগুড়া, পছন্দ মানে কি? পুন্ড্র, কথা শেষ। আচ্ছা বরেন্দ্র জনপদের অবস্থান কোথায়? রাদীপ রং বিক্রি করে, বত বিক্রি করে মানে এখানে পাচ্ছি, তার মানে বরেন্দ্র, যেন একটার টেকনিক আর একটা টেকনিকে চলে যায় না। তাহলে রাদীপ রাতে রাজশাহী, দিতে দিনাজপুর, বতে বগুড়া। ক্লিয়ার? দেখো তারপর কি আছে দেখো, এই যে কি বলে আর একটা কি, গৌর জনপদের, আচ্ছা গৌর জনপদ বাংলাদেশের সাথে অবস্থান আছে, এর পশ্চিমবাংলার সাথেও আছে। তাহলে এটা কিভাবে পড়বো ভাইয়া? গৌর জনপদ প্রাচীন বাংলার জনপদের মধ্যে একটা জনপদ আছে, যে জনপদটা বাংলাদেশে অবস্থান আছে, ইন্ডিয়ার সাথেও অবস্থান আছে। আচ্ছা এই জনপদটার অবস্থান কোথায় কোথায় ভাইয়া? চাপাই মামু গোসল করতে ভয় পায়, বা গোসল করতে, নদীতে গোসল করতে ভয় পায়। চাপাইতে চাঁপাইনবাবগঞ্জ, মাতে মালদহ, মুতে মুর্শিদাবাদ, নদীতে মানে নদিয়া, গোসল মানে গৌর, শেষ। ভাই এইভাবে পড়তে হবে। তোমার তো মুখস্থ, এখন তুমি মনে করো গৌর জনপদ চাঁপাইনবাবগঞ্জ মালদহ মুর্শিদাবাদ, গৌর জনপদ চাঁপাইনবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদহ, ভাই এভাবে তুমি পড়তেছো, পরের দিন জিজ্ঞাসা করলে আবার মিস্টেক করবা। টেকনিক্যালি মানে ওটার অবস্থান থেকে নড়া যাবে না। তারপর মনে করো তোমাদেরকে যদি বলি সেক্টর মুখস্থ কীভাবে করো, সেক্টর তোমার এইভাবে টেকনিক্যালি পড়তে হবে সেক্টরগুলো। আবার তোমার মনে করো এছাড়া প্রণালী কীভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে। এই যে সাধারণ জ্ঞান ভুল করো, এইগুলোর কারণেই ভুল করো। পড়ছো, বেশিবার পড়ছো, কিন্তু পড়াশোনাটা এই কনফিউশন কোয়ালিটিক্যাল পড়াশোনা করা, এটা নেই। স্মার্ট পড়াশোনা করতে হবে। স্মার্ট পড়াশোনা যারা করে তারা চান্স পায়, যারা স্মার্ট পড়াশোনা করে না তারা চান্স পায় না। এটা হলো মেন বিষয়। তুমি যদি 18 ঘন্টা পড়ো, আমি বলবো না তুমি চান্স পাবা, আমি এটুকু ইনশিওর দেবো না। তুমি যদি বলো ভাই আমি 10 ঘন্টা পড়তেছি বাট স্মার্টই পড়াশোনা করতেছি, আমি বলবো তুমি চান্স পাবা। আমার কথা বুঝছো? জি ভাইয়া বুঝছি। এখন গত বছর ভাই এরকম ফেস করি নাই, আমার গত বছর জিকেতে ভালো আসছে,
এইবার আমি গত বছর ইংরেজিতে একটু সমস্যা ছিল, এবার আমি ইংরেজিতে ইমপ্রুভ করছি, জিকেতে গিয়ে আমার হইতেছে যে আমার ভুল হইতেছে। আমার চট্টগ্রামের বি ইউনিটে পরীক্ষা দিলাম, বি ইউনিটে আমার জিকেতে একদম অনেকগুলা কাটা চলে গেছে। আর বাংলা ইংরেজিতে আলহামদুলিল্লাহ ভালো আসছে। এরকম আমি বাসায় এসে যখন মিলাইলাম। যাই হোক, এইটা একটু তোমাদের যদি আরও প্রশ্ন থাকে তাই বিষয়টা হলো পরীক্ষার আমি যে রুটিনটা বলছিলাম, আচ্ছা রুটিনটা তোমাদের কীভাবে করবা সেটা তো দেখাই দিছি। তারপর আমি তোমাদের একটা শর্ট ভিডিও করবো, সেটা রুটিনটা কীভাবে করবা আমি সেটা সিলেক্ট করে আমি তোমাদেরকে দিয়ে দেবো। রুটিন ভাই একটা বিষয় বলি, অ্যাডমিশন টেস্টে রুটিন কত বড় যে একটা মানে রোল প্লে করে তোমার ধারণার বাইরে ভাই। যারা রুটিন সুন্দরভাবে করতে পারে তাদের পড়াশোনাটা গোছানো থাকে এবং ভালো করে পড়াশোনা করে তারা। রুটিনটা ভাই, যার রুটিন অগোছালো তার পড়া অগোছালো আর তার কনফিডেন্স অনেক লো। তোমাদের আমি এক সপ্তাহ ফলো করতে বলছিলাম, আমার কাছে তোমাদের একটা বিষয় বলছিলাম একটা সপ্তাহ ফলো করো। কি ফলো করবা ভাইয়া? ধরো আজকে কালকের জন্য যদি আমি রুটিন বলি, কালকে ধরো কি পড়বা? আমার পথ সাপোজ আমার পথ পড়তেছো বাংলা ব্যাকরণ, আর ব্যাকরণ একটা পড়তেছো সমাস সাপোজ, আর কি আছে ইংরেজি গ্রামার পড়তেছো কন্ডিশনাল সেন্টেন্স সাপোজ। তাহলে এই তিনটা কি শেষ হয়ে গেল না? পরের দিন আবার করবো কি? পরের দিন ধরো 82 সাপোজ পড়লা, পরের দিন আবার কি পড়বা? 82 1 ঘন্টা পড়বো, 82 2 ঘন্টা, আচ্ছা 1 ঘন্টার মধ্যে শেষ করি। এই ঘন্টা হিসেব করে পড়া যাবে না, 82 মানে 82 শেষ করে দেবো কালকে, বুঝতে পারছো? তারপর পড়লো কি আবার ধরো ব্যাকরণ থেকে শুরু করলে সন্ধি সাপোজ, আবার কি শুরু করলে এখান থেকে পার্টস অফ স্পিচ একটা ধরো নাউন ডিটারমিনার দুইটা শেষ করলা। তো এইভাবে যখন শেষ করবা তোমার কনফিডেন্স, তুমি এক সপ্তাহ পর দেখবা কি 3/21টা চ্যাপ্টার তোমার শেষ হয়ে গেছে। বাট তুমি যদি মনে করো আচ্ছা 1 ঘন্টা আমি বাংলা পড়বো, 1 ঘন্টা মুখস্থ পাঠ পড়বো, 1 ঘন্টা বাংলা ব্যাকরণ পড়বো, 2 ঘন্টা ইংরেজি পড়বো, 3 ঘন্টা ভোকাবুলারি পড়বো, ভাই এই ঘন্টা হিসেব করে পড়লে তোমার সিলেবাস আর কমপ্লিট হবে না। পড়া দেখবা তুমি 3 ঘন্টা টেবিলে বসে আসো, তুমি দেখবা 4 ঘন্টা পরে পড়া মানে বসে আসো, কিন্তু পড়া আর আগাচ্ছে না। বাট পড়তে হবে এইভাবে। আর তোমাদের প্রতি আর একটা রিকোয়েস্ট, যারা ফেসবুকে যুক্ত আছো এখন আমি তোমাদেরকে বলি, এই যে আমার আইডিটা দেখো না, যারা আমার আইডিতে এখানে যুক্ত আছে কেউ জানি না, এই যে আরিফ মাহমুদ, ঠিক আছে, এই আইডিটা আমার মনে করো যখন আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, ঠিক আছে, তখন আমি এটা নতুন করে খুলছি, ঠিক আছে, আরিফ মাহমুদ। এর আগের আইডিটা আমি কী করছি সম্পূর্ণ একবারে করে রাখছি, ওটা কি বলে রেস্ট্রিক্ট করে না, কি বলে ওটারে ডিঅ্যাক্টিভেট করে রাখছি, ঠিক আছে। তো এই ডিঅ্যাক্টিভেট করে রাখার কারণটা কি জানো? ওই সময় ওই পেজের সাথে ওই আইডির সাথে আমার অনেক ফ্রেন্ড যুক্ত ছিল, ওরা একটা পোস্ট করবে, আমার মন চাইবে একটু পোস্টার রিয়াক্ট দিয়েছি বা আমার একটা মেসেজ দিল, এগুলো করা যাবে না ভাইয়া। তোমার আমি এই 25টা দিন একটু লেগে থাকো ভাই, এই কষ্টটা শেষ সময় এই পরিশ্রমটা একটু করো, তোমাদের চান্স হাতের কাছে। তোমরা যদি যে ছেলেটা, আমি বারবার বলি, যে ছেলেটা 12 ঘন্টা পড়াশোনা করতে পারে সে ছেলেটা 14 ঘন্টা পড়াশোনা করার সামর্থ্য রাখে, যে 14 ঘন্টা পারে সে 16 ঘন্টাও পারবে। কিন্তু তুমি যে মনে করো ভাইয়া আচ্ছা 12 ঘন্টা, এই 2 ঘন্টা যে আছে না, এই 2 ঘন্টাই তোমার চান্স পাওয়া বা না পাওয়া কনফার্ম করবে। 2 ঘন্টা অনেক কিছু। আর তোমরা বেশি খাইতে যাইও না, আমি সাজেশন আমি যেগুলো বলছি ভাই এই গাইডলাইনটা একটু অনুসরণ করো। রিকোয়েস্ট থাকলো এর বাইরে পড়তে যাইও না, এর বাইরে যা পড়বা তোমার জন্য লস ভাই। কেন লস? তুমি ওইখানে 1 মার্ক কমন পাওয়ার জন্য যেখানে যে এই পড়তে দিচ্ছ, আর তুমি এইখানে বাড়ানোর দরকার নেই। ধরো আমি সাজেশন থেকে তোমাকে আমি সাপোজ বলি 80+ বলছি না, আচ্ছা 80+ তোমাদের মনে হতে পারে 80+ ধরো ভাইয়া, আচ্ছা এখানে ধরো 70 দিলাম, আমি 80 দিলাম না, কত দিছি 70, কমাই আনলাম সাপোজ 70 দিলাম। এই 70টা তো পাবা, এটুকু তো বিশ্বাস আছে। এখন 80 আমি বলছি, এখান থেকে 70 পাবা, এটুকু তো বিশ্বাস আছে। এই 70টা তুমি জানছো যে পাবো, তাহলে এই 70টা এমনভাবে পড়ো যেন 70টি পাই। বাট তুমি করছো কি এইটা 80 পড়ো, আচ্ছা নাও পাইতে পারি 70টা, আমি আর একটু যাই, তা লাভ দিয়ে তুমি এখানে একটু আসছো, এখানে একটু দেখতে আসো। একটা বিষয় বলি তোমাদেরকে, কিছু কিছু মহিলা বা বেশি, আচ্ছা মেয়েরা আবার কষ্ট পেও না, গ্রামে যাদের বাসা আছে, তোমরা দেখবা কি কিছু কিছু মহিলা ভাত চুলা রেখা বা কোনো তরকারি চুলা রেখা অন্য বাড়িতে যায়, তারা কি রান্না করছে তা দেখতে। এটা শোনো, তো কি করছে সে, দেখা গেল কি তরকারি চুলায় রেখা সে অন্য বাড়িতে গেছে ভাত, মানে অন্য বাড়ির মানুষরা কি রান্না করছে সেটা দেখতে। তো এই পাশে করছে কি তার নিজের রান্না সব পুড়ে গেছে, অন্য বাড়িতে দেখতেছে গিয়ে। তো এইটা করা যাবে না, বুঝতে পারছো? নিজের যা আছে নিজে, এই যে 70 মার্ক, এই 70 মার্ক পাওয়ার জন্য অন্য কত মার্কের জন্য পড়তেছে, অন্য বেশি পাই যেতেছে কিনা এই চিন্তা করাই যাবে না। নিজেদের যে 70 বা আমি বলছি 80, এখানে 80 পাবা, বুঝতে পারছো? এই 80 মার্ককে আমাদের এই জোনটার ভিতর থেকে এর বাইরে যাওয়া যাবে না। এই অন্য পোলাপানে কি পড়তেছে, অন্য ভাই কি বলতেছে, অন্য বন্ধু কি পড়তেছে, অন্য বান্ধবী কি পড়তেছে, এটা জানা যাবে না বা পড়তেও জানা যাবে না। ক্লিয়ার? আর ফেসবুক কি, ফেসবুকটা কি করবো আমরা
যারা এখনো আইডি খুলো নাই ভাই, আমি বলবো অন্য একটা আইডি দিয়ে যুক্ত হয়ে দরকার হলে ফেসবুক বন্ধ রাখো, অথবা একটা অন্য আইডি খুলো, মেইন আইডি অ্যাক্টিভেট রাখো। তোমরা যদি মনে করো ভাই এটা কি আছে, ভাই ফেসবুক যে কত ক্ষতিকর প্রভাব ফেলবে তোমার ধারণা নেই, এগুলো চান্স পাওয়ার পর রিয়েলাইজেশন করবা, এর আগে রিয়েলাইজেশন করে না। আগে ভাই কষ্ট হলে মানো, আমার কথাগুলো ভালো লাগবে না, মানতে কষ্ট হবে, এগুলো কষ্ট করে মানো, কিন্তু বুঝতে পারবা পরবর্তীতে যে আসলে মানাটা উচিত হয়েছে, এবং উচিত হয়েছে বিদে আমি চান্স পাচ্ছি। আর কারো প্রশ্ন আছে কিছু? ভাইয়া আপনাদের কি কোনো এক্সাম ব্যাচ আছে যে প্রতি অধ্যায় ভিত্তিক এক্সাম নেই, এরকম জি এক্সাম? জি 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 অবশ্যই আছে। 15 তারিখ থেকে এক্সাম চালু করতেছি, যেখানে চ্যাপ্টার ওয়াইজ এবং পরীক্ষা হবে চ্যাপ্টার ওয়াইজ। মানে ধরো একটু তোমাদের চাইতেছিলাম। আমি কেমন দেবো পরীক্ষাটা, ধরো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর জিএসটির জন্য যে সাজেশন অনুযায়ী যে চ্যাপ্টারগুলো রাখছি, ওই চ্যাপ্টার উপরে ধরো প্রতিদিন বাংলার একটা চ্যাপ্টার, ঠিক আছে, বাংলা ব্যাকরণের একটা চ্যাপ্টার রাখবো, ইংরেজির একটা চ্যাপ্টার, এইভাবে রেখে রেখে 80টা প্রশ্নের উপরে পরীক্ষা দেবো, ঠিক আছে, বা 60টা প্রশ্ন, মানে যে কটা অর্ডার ইয়ের উপরে রাখবো। তো এইভাবে পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টার উপরে। আবার অধ্যায় ভিত্তিক যদি এখন দিতে, সমাজের উপরে আলাদা পরীক্ষা, যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর উপর আবার আলাদাভাবে টপিক পরীক্ষা হবে, বুঝতে পারছো? মানে পরীক্ষার আগের দিন সকাল পর্যন্ত না, আগের দিন আগের ঘন্টার আগ পর্যন্ত পরীক্ষা হবে। মেন বিষয় হলো এটা, লিমিটলেস। আচ্ছা ভাইয়া, ওইটা ডিটেলস কোথায় পাবো? পরীক্ষার জি, রুটিনের যে পরীক্ষার যে আপনারা লঞ্চ করতেছেন, ওই ওইটা ডিটেইল। ওই রুটিনটা আমি 14 তারিখ দেবো, কালকে দিয়ে দেবো। মানে কোর্স প্ল্যান অনুযায়ী আচ্ছা যেমন ঠিক আছে না আছে। সাজানো, ওই সাজানো অনুযায়ী দেবো। ধরো এই সাবজাংটিভ ভার্ব, ঠিক আছে, সাবজাংটিভ ভার্ব একটা বিষয় বলি, এইটা থেকে প্রশ্ন আসে। এখন এই সাবজাংটিভ ভার্বটা কত রুট চ্যাপ্টার, এখান থেকে এটা যে সরাসরি ধরো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এটাও না, এটা থেকে অন্যভাবে আসতে পারে, অন্য কোনো টপিক আমার সমাধান করতে এই টপিকটার সহযোগিতা লাগবে, জানতে হবে। তো এইভাবে কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার, সবগুলোই আমি ক্লাস নেব, ক্লাস পড়াবো। তো আজকে আমরা কথা বাড়াবো না, আজকে এই চ্যাপ্টারটাই ছিল। আর আর কোনো তোমাদের পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা জানতে চাচ্ছি। ভাইয়া শোনো শোনো, তোমার হেডফোনে সমস্যা মেবি না, মানে তোমার সাউন্ড খুবই কম আসতেছে, বুঝতে পারছো, খুবই কম আসতেছে। হ্যাঁ এখন বলো। একটু কাইন্ডলি তোমার, শোনো শোনো, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না, তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিও বা ভয়েস দিও, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না, খুবই মানে একবার চিকন আসতেছে। অন্য কারো কোনো প্রশ্ন আছে? অন্য কারো কোনো প্রশ্ন আছে? আনমিউট করে প্রশ্ন যদি থাকে বলো, দ্রুত বলো। ভাইয়া আপনার ওই কোর্সে আমি ভর্তি হইতে চাইতেছি। ভর্তি হতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিও, আমি আর বিকাশ নাম্বার ওখানে আমি দিয়ে দেবো না, 499 টাকা। সেখানে এক্সাম ব্যাস আলাদা করে, তোমার আর এক্সাম ব্যাসে ভর্তি হতে হবে না, তুমি সেখানে এক্সামে দিতে পারবা। মানে এই যে এক্সাম ব্যাসে আলাদা করে ভর্তি দরকার নেই, ওইখানে আমরা 200, মানে এই কোর্সটা মূলত 300 টাকা হচ্ছে, মানে ঠিক আছে, আর 199 টাকা আমরা এক্সাম ব্যাস নেই। তো তোমার আর আলাদা করে এক্সাম ব্যাসে ভর্তি হতে হচ্ছে না, তোমরা এখানে ওইটা ফ্রি পাচ্ছ। সরি, জি, যারা এক্সাম মানে এই কোর্সে ভর্তি হতে আছো তাদের কোর্সের দাম পড়তেছে মাত্র 300 টাকা, বুঝতে পারছো? কারণ এক্সাম ব্যাচটা আমরা নর্মালি 199 টাকা নেই, আর যদি মনে করো শুধু এক্সাম ব্যাচে কেউ ভর্তি হবা তাহলে 199 টাকাতে ভর্তি হতে হবে, আর কোর্সে 499 টাকাতে ভর্তি হলে তুমি এক্সাম ব্যাচটা ফ্রি পাচ্ছ। তাহলে তোমার দাম দুইটা যদি একসাথে ভর্তি হয় তাহলে তোমার আলাদা 300 আর 200, 199 টাকা ভর্তি। আবার বলতে যে এই 499 টাকা ভর্তি হওয়ার পর যদি মনে হয় তোমরা মানে মন মতো তোমাদের প্রশ্ন বা আশানুরূপ ফল পাচ্ছ না, ডিরেক্ট বলবা, তোমাদের টাকা রিটার্ন দেওয়া হবে সম্পূর্ণ টাকা, এবং 1 টাকা বেশি দিয়ে পাঠানো হবে, 500 টাকা দেবো, 499 টাকা থেকে 500 টাকা পাঠাবো। আর কোনো প্রশ্ন কারো? পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন ভাইয়া বলো, যে যেটা ভাইয়া আমরা জিএসটির জন্য নিচ্ছি, ভাইয়া এটা কি পড়লে কোন বই থেকে কতটুকু পড়বো, ভাইয়া পড়তেছি, কোনো কোনো প্রশ্ন নাই? দৈনিক তো আমি পড়াচ্ছি, আজকে প্রশ্ন নিচ্ছি ভাইয়া। পড়াশোনার আগে তো তোমার জানতে হবে কি করা উচিত, কি করলে কোন জায়গায়, এই জিনিসটা জানতে হবে তো ভাই।
ভাইয়া সাধারণ জ্ঞানে তো জিএসটি সাধারণ জ্ঞানে তো পরিনীতি অর্থনীতি এগুলো থেকেও কোশ্চেন আছে, হ্যাঁ তাহলে ওইগুলো আর কি করতে হবে? আমার জিএসটি সাজেশন ক্লাসটা করছিলাম। ভাইয়া অর্ধেক করছিলাম, পরে কারেন্ট যাওয়ার পর আর করা হয় নাই। আমি তোমাকে একটু দিচ্ছি, দাঁড়াও এইখানে আমি দেখাচ্ছি। এটা যদি দেখো ভাই, আমি তোমাদের আমি আমার ক্লাস সম্পূর্ণ, আমার আর ক্লাস না করলেও তোমাদেরকে আমি বলবো 2টা ক্লাস করো। আমি এই 2টা ক্লাস আমি তোমাকে একটু দেখাচ্ছি। আমার আর কোনো ক্লাস না করলেও আমার কোনো দাবি নাই, আমার না করলেও চলবে, বাট এই 2টা ক্লাস তোমরা একটু দেখো। এখানে আমি কি কি বলছি তোমরা একটু দেখো। জিএসটি অ্যাডমিশন, আমার চ্যানেলটা কই, অ্যাডমিশন, এখানে দেখো। এই চ্যানেলটা তোমাদের রিকোয়েস্ট হলো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, বুঝতে পারছো? টাকা লাগবে না সাবস্ক্রাইব করতে, একটু রাখো। শোনো, এখানে দেখো 30টা টপিক দিছি, হট টপিক। কত মিনিট দেখো তো, 6 মিনিট 52 সেকেন্ড। ভিডিওটা খুব বেশি বড় না, 6 মিনিট 52 সেকেন্ড দেখবা। এটা হলো আমাদের কোর্স প্ল্যান, ঠিক আছে? কোর্সে কী কী পড়ানো হবে, কী কী দেবে, এটা 2 মিনিট 53 সেকেন্ড। এই যে সাজেশনটা দেখো গুচ্ছ, এইখানে আমি কি কি পড়তে হবে তোমাদের, এই যে পরিণতির কথা বলছি না তোমাদের, এখানে দেখাচ্ছি। দেখো একটু সবাই দেখো, একটু খেয়াল করো। এখানে মানে একবারে কি বলে বিন্যাস বিন্যাস করে দেখাই দিছি যে কি কয়টা প্রশ্ন আসবে তোমার ইয়া থেকে। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ? সুন্দরভাবে এগো, স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া দেখা ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে। সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন করছে, তাই তো? সাধারণ জ্ঞান নিয়ে আমরা একটু দেখি, একটু সাধারণ জ্ঞান। এইখানে দেখো, এই যে সাধারণ জ্ঞান দেখো, আইসিটি থেকে 2022 থেকে কয়টা প্রশ্ন আসছে? 4টা। 2021-22 প্রশ্ন আসছে কয়টা? 5টা। সিভিক্স থেকে, পরিণতি থেকে 7টা, তার আগে আসছে 5টা। ইকোনমিক্স থেকে 6টা, তার আগে আসছে 6টা। হিস্ট্রি থেকে 2টা, তার আগের বার আসছে 3টা। জিওগ্রাফি থেকে 1টা, আর তার আগের বার 1টা। জিওগ্রাফি মানে ভূগোল। সোশ্যাল সায়েন্স থেকে 5টা, তার আগে 6টা। লজিক থেকে 1টা, তার আগে 2টা। তার মানে 2022 থেকে তোমাদের জিকে থেকে প্রশ্ন আসে 30টা জিএসটিতে, সেখান থেকে আসছে 26টা প্রশ্ন আসছে শুধু এই মৌলিক জিকে থেকে। চিন্তা করো, 21-22 আসছে 28টা, মানে 2টা প্রশ্ন আসে সাম্প্রতিক থেকে শুধু, আর একটা প্রশ্ন মানে বাকি থেকে আসা নাই। বুঝছো তাহলে মৌলিক জিকে কতটা ইম্পর্টেন্ট? এগুলো সব ইন ডিটেলসে ভাই বুঝে দিচ্ছি। এই ক্লাসগুলো একটু কল, আমি বলছি তোমরা এই ক্লাসটা একটু সম্পূর্ণ করো, জিএসটি যাদের টার্গেট মেইন এবং আরবি, তাহলে এই একটা ক্লাসটা সুন্দর করে